ইচ্ছে ছিলাম। ওর পিসির বাড়ি এসে বেশ ভালোই লাগলো। সারাটা দিন খুব মজা করে কাটালাম। এখন আমরা চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এবার তাড়াতাড়ি এই গ্রাম পেরিয়ে এক্সপ্রেসওয়েটা ধরতে পারলে একটু নিশ্চিন্ত হওয়া যায়। এই অশোক, আর কতটা রে? এই ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছিস তো নাকি? আসার সময় তো এতক্ষণ লাগেনি। আরে হ্যাঁ রে, ঠিক রাস্তায় যাচ্ছি আমরা। আরে তুই চিন্তা করিস না একদম। গাড়ি চালাতে চালাতে একটা লোককে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ও দাদা, বলছি এই এক্সপ্রেসওয়েটা আর কতটা গেলে পাওয়া যাবে বলতে পারবেন? ও, বড় রাস্তার কথা বলছেন? বুঝেছি। এই তো, এই রাস্তাটা ধরে এই সোজা চলে যান। মিনিট 15 যাবার পর বড় রাস্তায় গিয়ে উঠবেন। কথাটা শেষ করে লোক যেন চলে গেল। এই কি হলো রে? আরে, আমিও তো সেটা বুঝতে পারছি না। এই তো দিব্যি চলছিল গাড়িটা, কিন্তু হঠাৎ কি হলো? আমি বেশ কয়েকবার চেষ্টা করলাম গাড়িটা স্টার্ট দেবার, কিন্তু কোনো মতেই গাড়িটা স্টার্ট আর নিল না। না, মনে হচ্ছে এবার মেকানিক রাখতে হবে। এইভাবে কিছু করা যাবে না। এই ছেড়েছে রে, এই চারিদিকটা একবার দেখ। এই দূর দূর অব্দি একটা বাড়ি পর্যন্ত নেই। তুই মেকানিক ডাকবি কোথা থেকে বলতো? তুই বরং গাড়ি থেকে নেমে গাড়িটা ঠেলা দে। আমি আমি স্টিয়ারিং সামলাচ্ছি। তুই কি খেপেছিস নাকি বলতো? এই হাতির মতন গাড়িটা আমি একা ঠেলে কত দূর বা নিয়ে যেতে পারবো? এক্সপ্রেসওয়ে না পৌঁছানো পর্যন্ত কোনো ব্যবস্থা করা যাবে না ভাই। আমি একবার আমার ফোনটা বের করে আমার চেনা একজন মেকানিককে ফোন করলাম। এত দূর আসতে হবে শুনে সে আর কোনো কথা না বাড়িয়ে আগে থেকেই না করে দিল। এই যে মহা মুশকিলে পড়া গেল দেখছি। এখন এখন কি করা যায় বল দেখি। আরে দাঁড়া দাঁড়া, আমার একজন চেনা জানা আছে, তবে সে এত দূর আসবে কি না তা জানি না। আমি একবার অনুরোধ করে দেখতে পারি। না না, এই জায়গায় এভাবে কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো? এখন এখন বেশি ভাবলে চলবে না। ভাই, আমি আমি যত টাকা লাগবে তত দিতে রাজি। তুই শুধু ওনাকে দয়া করে একটু আসতে বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। অবশেষে একটা ব্যবস্থা হলো। অশোক তার চেনা জানা একজন মেকানিককে ফোন করে রীতিমতো হাতে পায়ে ধরে অনুরোধ করাতে সে শেষ পর্যন্ত রাজি হলো। আর চিন্তা নেই ভাই, ব্যবস্থা হয়ে গেছে। তবে উনি বললেন যে আসতে মোটামুটি 3-4 ঘন্টা লাগবে। রাস্তায় প্রচুর ট্রাফিক, তার উপরে এত দূর। চল, আমরা বরং গাড়িটা এখানে সাইড করে রেখে আশপাশটা একবার ঘুরেই দেখি। আমি অশোকের কথা মতো তাই করলাম। গাড়িটা একটা সাইডে পার্ক করে আমরা দুজন আশপাশটা একটু ঘুরে দেখতে থাকলাম। না, সেরকম কিছু দেখার মতো নেই। সন্ধেও হয়ে গেছে তার উপর। চল, আমরা বরং ওই গাছটার নিচে গিয়ে একটু জিরিয়ে নিই। বলছিস? তবে চল। গাড়ির গরমে বসে থাকার চেয়ে এই খোলামেলা আকাশের নিচে বসাই ভালো। আমি আর অশোক গিয়ে বসলাম গাছটার নিচে। গাছটা থেকে একটা প্রাণ জুড়িয়ে যাওয়া গন্ধ আমার নাকে এলো। বুঝলাম গন্ধটা কদম ফুলের। আকাশের দিকে তাকিয়ে দেখি চাঁদটা চকচক করছে, সাথে কদম ফুলের গন্ধ আর মৃদুস্বরে ঝিরিঝিরি ঠান্ডা হাওয়া। সব মিলিয়ে মনটা আমার জুড়িয়ে গেল। খেয়ালই হলো না কখন আমার চোখটা লেগে গেল। চোখ খুললাম শিয়ালের ডাক শুনে। স্পষ্ট শুনলাম দূর প্রান্ত থেকে ভেসে আসছে রক্ত জল করা একদল শিয়ালের ডাক। তারপর পাশে যেয়ে দেখি অশোক নেই। আমি ঝেড়ে মেরে উঠে দাঁড়ালাম। অশোক, এই অশোক, এই ভাই, এই কোথায় গেলি রে? এই 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 ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে
আমাকে ভয় দেখানোর ধান্দা তোর? হ্যাঁ, আমি আমি সব বুঝি। এক্ষুনি এক্ষুনি বেরিয়ে আয় বলছি। এই আমি ধরতে পারলে তোকে তোকে 3টা কিল মারবো, এই বলে দিলাম। এমনিতেই অচেনা জায়গা, তার উপর এসব বাজে আর কি। এইসব কিন্তু একদম ঠিক হচ্ছে না ভাই। আমি অশোককে ডাকাডাকি করছিলাম, তখন হঠাৎ লক্ষ্য করলাম কোনো একজন আমার পিছনে এসে দাঁড়িয়েছে। আমি ভাবলাম হয়তো অশোকই হবে। পিছনে ফিরতে দেখি না, অশোক না, এ অন্য একটা লোক। কেমন যেন অদ্ভুতভাবে এসে দাঁড়িয়েছে। আ- আপনি আপনি কে মশাই? আপনাকে তো ঠিক চিনলাম না। এভাবে এভাবে আমার পিছনে দাঁড়িয়ে কি করছিলেন? লোকটা আমার দিকে চেয়ে বলল, এ আমার নাম আমার নাম বিমল। এই আমি আমি এই পাশের গ্রামেই থাকি। এই এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এই তখন দেখি আপনি কাউকে খুঁজছেন, তাই আপনার কাছে এসে দাঁড়ালাম। লোকটার কথা শুনে খারাপ বলে তো মনে হচ্ছে না। লোকটার কাছে সাহায্য চেয়ে দেখব, যদি কোনো উপায় বেরিয়ে আসে তাহলে বেশ ভালোই হবে। বুঝেছি। তবে দাদা, আপনি আপনি আমার একটা সাহায্য করতে পারবেন? বড় উপকার হতো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কি সাহায্য চাই বলুন। আমি লোকটাকে সব কিছু বললাম। ও, এই ব্যাপার। আপনি চিন্তা করবেন না মশাই, এই সামনেই একটা গ্যারেজ আছে, ও আমার চেনা জানা। ও বাহ, তাহলে তো আর চিন্তাই থাকলো না, তাড়াতাড়ি ফেরা যাবে তাহলে। আপনি আসুন, তাড়াতাড়ি আমার সঙ্গে আসুন। লোকটার কথা মতো গিয়ে হাজির হলাম একটা ভাঙা চোরা ঘরের সামনে। দেখে তো গ্যারেজ বলে মনে হচ্ছে না, কিন্তু আর যে কোনো উপায় নেই। এখন এই লোকটাই আমার ভরসা। এই পটা, পটা, এই দেখ, তোর জন্য কি এনেছি। লোকটা কাউকে নাম ধরে ডাকলো, যা বুঝলাম গ্যারেজের লোকটাকেই ডাকছে বলে তো মনে হলো। এরপর ঘরের ভিতর থেকে আওয়াজ এলো, রোজ রোজ তোমার মস্করা খালি, যাও তো এখন, আমার মেলা অনেক কাজ আছে, আমাকে বিরক্ত করো না। এই পটা, আরে আরে এবার মিথ্যে বলছি না রে, সত্যি সত্যি একজনকে এনেছি, বিশ্বাস না হলে বেরিয়ে এসে দেখ। আচ্ছা বেশ, ঠিক আছে, তবে বেটাকে ভিতরে পাঠাও দেখি। লোকটার কথা শুনে আমার মোটেই ভালো লাগলো না। এ কি মশাই, এটা কি কোনো কথা বলার ধরন হলো? উনি উনি আমাকে ওভাবে বলছেন কেন? এ, আপনি আপনি রাগ করবেন না মশাই, উনি একটু ওরম ভাবেই কথা বলেন। তবে কাজের হাত কিন্তু দারুণ। যান যান, ওনার সাথে কথা বলে নিন, তারপর উনি আপনার গাড়ি সারিয়ে একেবারে দেখবেন নতুনের মতো করে দেবে। নিজের মনকে শান্ত করলাম। এখন তর্কে না যাওয়াই ভালো। এখন এই বিপদ থেকে আগে বেরোতে পারলে হয়, এই ভেবে আমি ভিতরে চলে গেলাম। আমার সঙ্গে থাকা লোকটাও ওখান থেকে চলে গেল। এ কি, এখানে তো কেউ নেই। ভিতরে গিয়ে দেখি ঘরের মধ্যে কেউ নেই। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, মাটির ওপর শুধু কটা যন্ত্রপাতি পড়ে আছে। কিন্তু হঠাৎ ঘরের পাশের একটা জায়গা থেকে কেউ যেন কথা বলল, এই যে, এদিকে এদিকে আসুন। লোকটার কণ্ঠস্বরটা খুবই চেনা মনে হলো। আমি যেন এর আগেও এই কণ্ঠ কোথাও শুনেছি। ঘরের পাশের ওই জায়গাটায় আমি গিয়ে দাঁড়াতেই আমার চোখ ছানা পড়া হলো। যা দেখলাম সেটা দেখে আমার শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। এ কি, এটা তো এটা তো অশোক। কিন্তু কিন্তু ও এখানে এসব কি করছে? অশোকের চোখগুলো দেখে মোটেই স্বাভাবিক বলে মনে হলো না, যেন তার শরীরে কোনো প্রেত আত্মা ভর করেছে। অশোক হাতে একটা ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে, তার সামনে একটা লাশ পড়ে। লাশটাকে ভালো করে দেখলাম। সে কি, এটা এটা তো সেই লোকটা যাকে গাড়ি থামিয়ে আমরা রাস্তার কথা জিজ্ঞেস করেছিলাম। কিন্তু কিন্তু লোকটা এখানে এভাবে, আর আর আমার বন্ধু অশোক, এ কি অবস্থা হয়েছে ওর? আমি আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। জোরে একটা চিৎকার করে বললাম, অশোক, এটা এটা তুই কি করছিস? এটা এটা কি করে সম্ভব?
অশোক এবার আমার দিকে তার ভয়ানক দুটো জ্বলন্ত চোখ দিয়ে তাকালো। তারপর একটা রক্ত জল করা কণ্ঠস্বরে কথা বলে উঠল। তুই ঠিকই দেখছিস, এটা আমি। এই লোকটার নাড়ি গুলো বের করি, তারপরে তোরটা। আমি তোকে আমার জালে জড়াবো বলেই এখানে নিয়ে এসেছিলাম। না না, এসব এসব মিথ্যে। আমি 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 এক্ষুনি এক্ষুনি পুলিশে ফোন করছি। যা করার আর করে নে, তবে আজ তুই আর পিছে ফিরতে পারবি না। তোকে মেরে টুকরো টুকরো করবো আমি। না, এখন বোকামি করলে চলবে না। পুলিশকে ফোন করেই বা কি করব? এই তো এই তো এক অপদেবতা, এর সাথে মানুষ মোকাবিলা করতে পারবেই বা কি করে? না না, আমাকে আমাকে এখান থেকে বেরোতেই হবে। আমি কোনো কিছু না ভেবে দৌড়ে ঘর থেকে বেরোতে গেলাম। তখনই শুনতে পেলাম অশোকের রক্ত জল করা চিৎকার। এই এই নেপাল দা, কোথায় গেলে? এই বেটা পালাচ্ছে যে। ধরো ধরো, বেটাকে ধরো। ঘর থেকে বেরোতে যাব এমন সময় দেখলাম সেই লোকটা যে আমাকে এখানে নিয়ে এসেছিল ঘরের দরজার সামনে পথ আটকে দাঁড়িয়ে। তবে সেও এখন আর স্বাভাবিক রূপে নেই। তার চোখের কোঠরগুলো কালো অন্ধকারে ঢাকা, চোখ মুখ বিভৎস। এই এই মশাই, গাড়ি সারাবেন না বুঝি? এত তাড়াতাড়ি পালিয়ে গেলে হবে? আমার সিগারেট খাবার নেশা আছে, তাই পকেটে সব সময় দেশলাই কাঠি রাখি। সাহস করে একটা দেশলাই জেলে লোকটার সামনে তুলে ধরলাম। এটা কিন্তু এটা কিন্তু ঠিক করছেন না। ওরে ওরে পটা, এই এই দেখ রে। বুঝলাম লোকটা আগুন দেখে ভয় পেয়েছে, তাই অশোককে ডাকছে। আমি দেশলাইটা ছুড়ে দিলাম লোকটার দিকে। তারপর তারপর চোখ বন্ধ করে দৌড়ে বেরোলাম ঘর থেকে। দৌড়তে দৌড়তে আমি ওই গাছতলায় এসে দাঁড়ালাম। দেখলাম কে যেন একটা পিছন ফিরে দাঁড়িয়ে। আমি সাহস করে লোকটাকে ডাকলাম, দাদা শুনছেন, আমি বড় বিপদে পড়েছি, আমাকে আমাকে ওই লোকটা আমার দিকে ফেরা মাত্রই আমার মুখের কথাটা আটকে গেল। আরে অভিরূপ, সে তখন থেকে তোকে খুঁজেই চলেছি। কোথায় চলে গেছিলিস বলতো? এটা কি করে হতে পারে? অশোক তো দিব্যি স্বাভাবিকভাবে আমার সামনে দাঁড়িয়ে। তাহলে তাহলে ওটা কে ছিল? অভিকল অশোকের মতো দেখতে। নিশ্চয়ই নিশ্চয়ই ওই প্রেতাত্মা আমাকে তার বশে করবে বলে অশোকের রূপ নিয়েছিল। এই অভিরূপ, কি রে, কি ভাবছিস তখন থেকে? হ্যাঁ, না না, কিছু না। গাড়ি গাড়ি ঠিক হয়ে গেছে। আরে হ্যাঁ, কি আর বলি। কেন, কি হয়েছে? আরে তুই তো এই গাছতলায় বসে থেকে থেকে ঘুমিয়ে পড়েছিলি। আমি তোকে আর ডাকিনি, ভাবলাম গাড়িটা একবার গিয়ে দেখে আসি। ও মা, সে কি আশ্চর্য রে! কি মনে হলো গাড়ির চাবিটা একবার ঘুরিয়ে দেখি। চাবিটা ঘুরিয়ে দেখতে গাড়িটা স্টার্ট নিয়ে নিল। আমি তো সঙ্গে সঙ্গে মেকানিককে ফোন করে বাড়ি ফেরত পাঠিয়ে দিলাম। তারপর তোকে ডাকতে এসে দেখি তুই নেই। সে কি বলছিস? হ্যাঁ, তবে আর বলছি কি, কি জানি কি হয়েছিল গাড়িটার। এখন চল, ভালোই ভালোই এই জায়গা ছেড়ে বেরোই। জানিস, আমি একবার পিসির মুখে শুনেছিলাম এই জায়গায় কোনো এক সময় নাকি একটা গ্যারেজ ছিল। রাত বিরেতে যাদের গাড়ি খারাপ হতো তাদেরকে নাকি গ্যারেজের মালিক কুপিয়ে খুন করতো। তারপর তাদের থেকে সব টাকা পয়সা লুটে তাদের শরীরের অঙ্গ কেটে নাকি পাচার করতো। আর এই বাজে কাজটার সাথে আরো কয়েকজন যোগদান করেছিল। লোকের চোখে ধুলো দিয়ে এই ধান্দা শুরু করেছিল তারা, তাই কোনোদিনও কেউ তাদেরকে সন্দেহ করতো না। তারপর একদিন ব্যাপারটা নাকি পুলিশের কানাকানি হয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ ওই লোকগুলোকে এনকাউন্টার করে। গ্যারেজটা বন্ধ হয় চিরকালের মতো। তারপরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমি এবার সব কিছু বুঝতে পারলাম। একটু আগে যাদের শিকার হয়েছিলাম
তারা আসলে একসময় ওই গ্যারেজে বসে এই নোংরা কাজ করত। আমি এ বিষয়ে অশোককে আর কিছু বললাম না, সবটাই মনের মধ্যে চেপে রইলাম। হয়তো গাড়ি খারাপ হওয়াটা একটা ফাঁদ ছিল ওই মায়াবী প্রেতেদের। না জানি আজ যদি আমার সিগারেট খাওয়ার বদ অভ্যাসটা না থাকতো, তাহলে হয়তো আমি আর বেঁচে থাকতাম না।